আমরা দেখতে পাবো, অপেক্ষা। আজকে 3 তারিখ, দুদিন পরই 6 তারিখ দেখতে পাবেন সব। অত মানে চঞ্চল হওয়ার কাছে দেখুন কি হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য এই ছেলেটাকেই ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল। মানুষের কাছে এটাই বক্তব্য রাখিয়েছিল একে দিয়েই যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমানরা মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। ভোটের বিভাজন হয়েছিল, হিন্দুর ভোটকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা হয়েছিল, এবং এই যে বক্তব্যটা রেখেছিল ভোটের আগে, সেটা কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেদিকে ব্যবস্থা নেয়নি, কারণ সেদিন অধীর চৌধুরীকে হারানো তার জরুরি ছিল, এবং সেই কারণে হিন্দুদের মধ্যে ভয় ঢুকিয়ে হিন্দু ভোটকে এক জায়গায় করার প্রয়োজন ছিল। হিন্দু ভোট এক জায়গায় হও, বিজেপিকে ভোট দাও, অধীর চৌধুরীকে হারাও। এখন মমতা ব্যানার্জি তার চরিত্র অনুযায়ী, ধর্ম অনুযায়ী, কাজের সময় কাজী, কাজ কুড়ালে পাজি, যা করে তাই করছে। এখন তার দলের যে এমএলএ, তার প্রয়োজন ফুরিয়ে গেছে, মমতা ব্যানার্জির কাছে সে বোঝা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি করবে আমার জানা নাই, কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় যদি কেউ বাবরি মসজিদ বানানোর চেষ্টা করে, তাহলে তাকে স্পন্সর করছে মমতা ব্যানার্জি নিজে। কারণ যখন দাঙ্গাটা লেগেছিল, দাঙ্গার পরে যে বক্তব্যটা রেখেছিল হিন্দু ভোট মুসলমান ভোট বিভাজনের জন্য, তখনও মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি, নির্বাচন কমিশন করেছিল, মমতা ব্যানার্জি করেনি। আজও যখন বলা হচ্ছে বাবরি মসজিদ করতে হবে এই মুর্শিদাবাদ জেলায়, তখনও মমতা ব্যানার্জি কিন্তু বিরোধিতা করছে না। তাহলে এটাই আমরা নিশ্চয়ই বিশ্বাস করতে পারি, এই মমতা ব্যানার্জির মদতে, তার অনুপ্রেরণায়, তার ইচ্ছায়, তার ইঙ্গিতে এই বাবরি মসজিদ স্থাপনের মধ্য দিয়ে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির খেলায় নামছে কে? মমতা ব্যানার্জি। ব্যাপারে যে না, মতুয়াদের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত তাদের নাগরিকত্ব, মানে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মতুয়াদের জন্য যে তাই বলুক, তারা হাতে কলমে তার প্রমাণ চাইছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ হাতে কলমে প্রমাণ চাইছে যে তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করা হলো। আমি কালকেও আলোচনা করেছি, এখানে রাজ্য তাদেরও ভূমিকা আছে, কেন্দ্র তাদেরও ভূমিকা আছে। কেন্দ্র আইন তৈরি করেছিল নাগরিকত্বের, মতুয়াদের জন্য সেই আইন শিথিল করা হোক। কারণ সবাই জানে মতুয়া মানে উদ্বাস্তু, বাংলাদেশ থেকে তারা এসে, সবাই জানে এটা। ভারত সরকার নিজে যে আইন, সেই আইন অনুযায়ী মতুয়াদের এমনি নাগরিকত্ব পাওয়া উচিত। উল্টো দিকে রাজ্য সরকারের কি দায়িত্ব? ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো জটিলতা হলে জেলায় জেলায় স্পেশাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ তাদেরকে আইনি সহযোগিতা করার দায়িত্ব রাজ্যের। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গে যত মতুয়া সম্প্রদায়ের সমস্যা আছে, প্রত্যেকটা এলাকায় সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, সে যদি সেখানটা ক্যাম্প অফিস খুলে বসে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে থাকে, তাহলে কাউকে আন্দোলনও করতে হবে না, নির্বাচন কমিশনের কাছে যেতেও হবে না, আপসে আপ হবে। যদি কোনো তথ্যের কমি থাকে, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম তারাও সেখানে একটা ক্যাম্প অফিস লাগিয়ে বলে দিক নাগরিকত্বের কোনো অসুবিধা নেই। দুটো ব্যাপার, একটা নাগরিকত্ব আর ভোটার অধিকার। নাগরিকত্ব দিতে ভারত সরকার, তারা এগিয়ে আসুক, তাদের তথ্য ডকুমেন্ট শিথিল করতে। আর ভোটার অধিকারের জন্য যে ডকুমেন্টগুলোর দরকার, 12টা ডকুমেন্ট, সেগুলো রাজ্য সরকার আরামসে 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 তাদেরকে দিতে পারে। মনে করুন এখানকার বর্ডারে, যেখানটায় মতুয়া থাকে সাধারণত সীমান্ত এলাকা, বা যেখানেই থাক মতুয়ারা, সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ক্যাম্প খুলে বলে, কারণ মতুয়ারা সব শিডিউল কাস্ট, তাদেরকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ এরা শিডিউল কাস্ট, এখানে থাকে, এখন এসছে, আমরা জানি, এদেরকে সব সাহায্য দিই আমরা,
আধার আছে, ভোটার আছে, সব সার্টিফিকেট আছে, অটোমেটিক ইলেকশন এসআইআর তাদের নাম উঠতে বাধ্য। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, সবকিছুকে জটিল করে দেওয়া হচ্ছে খুব কায়দা করে। জটিল না করে দিলে তো ভোট হবে না। সহজ রাস্তা গেলে তাহলে বুঝবে কি করে কে তাদেরকে সহযোগিতা করলো? তাই বিষয়টাকে জটিল করে দাও। মতুয়াদের যতদিন পর্যন্ত ভোটার অধিকার সুরক্ষিত না হবে, তাদের পাশে থেকে আমরাও আমাদের যেটুকু ক্ষমতা আছে আমরা আন্দোলন করব। এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি, পার্লামেন্ট চলাকালীন একটা অর্ডিন্যান্স এনে মতুয়াদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হোক। ভারতবর্ষের পার্লামেন্ট চলছে, তৃণমূলের লোকসভায় রাজ্যসভায় এমপির অভাব নাই, তাদের মধ্যে বহু এমপি মতুয়াদের ভোটে জিতে গেছে। বিজেপিরও এমপির অভাব নাই, তারাও মতুয়াদের ভোটে জিতে গেছে। তাদের মধ্যে একটা অংশ, সবাই না, টিএমসি একটা বড় অংশ মতুয়াদের ভোটে জিতে পার্লামেন্টে গেছে, বিজেপির একটা অংশ মতুয়াদের ভোটে জিতে পার্লামেন্ট গেছে বা বিধানসভায় গেছে। যদি আমার উদ্দেশ্য সৎ হয়, মতুয়াদের জন্য যদি প্রকৃত অর্থেই আমার দরদ থাকে, তাহলে তাদের এই অধিকার দিতে দেরি হচ্ছে কেন? তোমার যার যখন পড়তা হয় সে তখন তার কথা বলে। পশ্চিমবঙ্গে চুরি হয় না ভোট, পশ্চিমবঙ্গে ভোট ডাকাতি হয়। আমরা সবাই জানি, যারা নির্বাচন করি, যারা পার্টি করি, আমরা সবাই জানি এগুলো। পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেওয়া হয় না, সমবায় ভোট করতে দেওয়া হয় না। বাংলায় যে ভোটার লিস্ট তৈরি হয় সেখানে মৃত ব্যক্তির কোনো অভাব থাকে না, ফলস ভোটিং এর কোনো অভাব থাকে না, প্রক্সি ভোটিং এর কোনো অভাব থাকে না। আপনি আমেরিকায়, আপনার ভোট এখানে হয়ে যাবে, সে ব্যবস্থা তৃণমূলের আছে। তাহলে ভোটের কারচুপির অনেক পদ্ধতি আছে, প্রক্সি ভোট আছে, মৃত ভোটকে আপনি তা আপনার মতো করে ব্যবহার করতে পারেন। সর্বশেষে নির্বাচন কমিশন যে থেকে পাঠাচ্ছে, সে ফৌজ ম্যানেজ করার ব্যবস্থা আছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার ব্যবস্থা আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে। কারণ আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনীতে যারা আসে, যারা অফিসার, তারা হয় আইপিএস। পশ্চিমবঙ্গে যারা সরকারের হয়ে যারা প্রশাসন চালায় তারাও আইপিএস। সেই আইপিএস এর আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয় অনেক কিছুর বিনিময়ে। আমি ডিটেলস তথ্য দেবো না, অনেক কিছুর বিনিময় দিয়ে ম্যানেজ করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট মানে জটিলতা। নির্বাচন কমিশন চাইছে বিএলও, এআরও, এইআরও, ডিএম এরা সব মুখ্য নির্বাচনের নিয়ম অনুযায়ী চলুক, মুখ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চলুক। কারণ মুখ্য নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন যাকে বলি আমরা, তারা কিন্তু রাজ্যের সমস্ত যারা কর্মচারী তাদেরকে কিন্তু তারা ধার করেছে, টাকার বিনিময়ে তারা নিয়েছে। টাকা দিবে রাজ্য, কাজ করবে তারা নির্বাচন কমিশনে। সেখানটাই বিএলও, ডিএম, এইআরও মুখ্যমন্ত্রী থেকে এর আগে বলে দিল একবার, আমার বিরুদ্ধে যে যাবে তাকেই আমি পরে দেখে নিব বলেছিল। এক সেকেন্ড দাঁড়াবে এই শম্ভু। তো স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রী কখনো এসআইআর করার আগে একবার ভীতি প্রদর্শন করছে যে আমার হয়ে কাজ না করলে তোমাদের দেখে নেব, কারণ নির্বাচন কমিশন চলে যাওয়ার পর আমিই থাকব। ঠিক একইভাবে নির্বাচন কমিশনের আওতাতেও যাতে কাজ করলেও তারা যেন রাজ্য সরকারের মতামত অনুযায়ী কাজ করে, সেখানে নির্বাচন কমিশনের শাস্তি দেওয়ার অধিকার থাকলেও হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী কখনো বিএলওদের ধমকাচ্ছেন, ডিস্ট্রিক্ট অফিসারদের ধমকাচ্ছেন, আবার কখনো তাদেরকে রক্ষাকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কারণ এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিল, মনে রাখবেন, বিএলওরা, ডিএমরা সরকারের, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু করতে গেলে আমি কিন্তু ছাড়বো না, কারণ বাংলায় আমিই থাকবো, তখন ছাড় পাবেন না। থ্রেট হয়ে গেল একটা। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি থাকতে গেলে কোনো বিপদ হবে না। অর্থাৎ কখনো তিনি ধমকি দেখাচ্ছেন, কখনো তিনি ভরসা দিচ্ছেন। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগে পরে যখনই যা হয়, এটাই তার পদ্ধতি, এটাই তিনি করে থাকেন। এটা হতে পারে কখনো যদি না থাকে, তার মানে জালি হয়েছে।
চুরি হয়েছে, বাটপারি হয়েছে, মানে এমন চুরি করতে যাচ্ছে যে ধরা পড়ে যাচ্ছে চোর। উদ্ভট সমস্ত তথ্য এসে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া জটিলতায় ভরা। আমাদের শুধু একটাই দাবি, বিজেপি চাইছে হয়তো বৈধ ভোটারকে অবৈধ করতে, তৃণমূল চাইছে অবৈধকে বৈধ করতে, যেন কেউ সফল না হয়। পশ্চিমবঙ্গে কেউ যেন অধিকার থাকা সত্ত্বেও ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের লক্ষ্য, কংগ্রেসের লক্ষ্য। মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করা এই জন্য দরকার, নাহলে আমাদের সংবিধান বাঁচবে না। সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না। আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনকে ক্রমশ অযোগ্য একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হচ্ছে। নির্বাচন কমিশনের যে ক্রেডিবিলিটি, যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতায় আজ মানুষের একটা না হাজারটা প্রশ্ন। সারা দেশব্যাপী সার্ভে হয়েছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসযোগ্যতা সারা ভারতবর্ষের দিকে দিকে ক্রমশ বাড়ছে, মানে হারাচ্ছে, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভারতবর্ষের মানুষ নির্বাচন কমিশনের প্রতি। একটা সময় ছিল যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি নারায়ণ বলেছিল যে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থা থেকেও নির্বাচন ব্যবস্থাকে অনেক বেশি নিরপেক্ষ মনে করে। বড় ঐতিহাসিক কথা বলেছিল, ইম্পর্টেন্ট কথা বলেছিল। বিচার ব্যবস্থা থেকেও নির্বাচনী প্রক্রিয়ার ব্যবস্থাকে অনেক বেশি দক্ষ, যোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করে ভারতবর্ষ মানুষ। আজ সেই জায়গাটা দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সে বিশ্বাসযোগ্যতাই হারিয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। এটা কিন্তু গণতন্ত্র এবং সংবিধান মেনে চলা আমাদের যে পরিকাঠামো, তার জন্য ভয়ঙ্কর এক বিপদের একটা কারণ। দেখুন, এই ব্যাপারে একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে ওয়াকআপ আইন পাস হয়েছিল ভারতবর্ষের পার্লামেন্টে। এই ওয়াকআপ আইন পাস করার পর সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদে মুর্শিদাবাদে আমরাও এবং বাংলাতে আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম। সেদিন মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে বলে দিয়েছিল যে ওয়াকআপ সম্পত্তি বা ওয়াকআপ আইন নিয়ে কোনো প্রতিবাদ করা চলবে না। তার মধ্যে আমরা প্রতিবাদ করেছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওয়াকআপ আইনের বিরোধিতা করতে গেলে পশ্চিমবঙ্গ নয়, আপনাদের দিল্লি গিয়ে বিরোধিতা করতে হবে, এখানে আমি কিছু হতে দেব না। এবং তিনি সেদিন বলেছিলেন যে আমি ওয়াকআপ আইন বাংলায় আমি পাস হতে দেব না, সেদিন তিনি বলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মন্তব্য, তার মত, তার পথ, তার বক্তব্য সব পাল্টে গেল। আমি কিন্তু সেদিনও বলেছিলাম, এই যে মমতা ব্যানার্জি বলছে আমি থাকতে কিছু হতে দেব না, এটা একটা মিথ্যা কথা বলছে। সেদিনকার আপনারা ভিডিওটা আমার দেখে নিন, আপনারা নিজেরাই দেখতে পাবেন। এবং তিনি সব মেনে নেবেন, সুরসুর করে আমি বলেছিলাম। সেদিনও বলেছিলাম, আজও বলছি। আজকে না, সেটা কয়েক মাস আগে বলেছিলাম। যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ওয়াকআপ আইন পশ্চিমবঙ্গে আমি বাস্তবায়িত করতে দেব না, সেদিন আমি বলেছিলাম মিথ্যা কথা বলছে, সব মানবে। দেখুন আজকে সব মানতে বাধ্য হলো। কেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে পারছে না? মনে করুন পশ্চিমবঙ্গে যদি আমি বিজেপির নির্দেশ অনুযায়ী, বিজেপি সরকার নির্দেশ অনুযায়ী ওয়াকআপ সম্পত্তি রেজিস্ট্রেশনের নামে এক ভয়ঙ্কর জটিলতা তৈরি না করতাম, জটিলতা কি আপনাকে বোঝাচ্ছি আমি, তাহলে এই সরকার কি বিজেপি ভেঙে দিত? তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতো? হতো। কিন্তু আপনি কেন বিজেপির কাছে মাথা নিচু করছেন? যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে আমি যা বলি তাই করি, কখনো কখনো আগে ডায়লগ দিত যে মমতাজি কি বাত, হাতি কি দাঁত। সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপির কাছে এত ভীরুতা প্রকাশ করছেন কেন, কাপুরুষতা প্রকাশ করছেন কেন, বিজেপির কাছে মাথা নিচু করছেন কেন কথায় কথায়? এই ওয়াকআপ আইনের নিয়ম কানুন বাংলায় আমি চালু না করলে কি বাংলা ধ্বংস করে দেবে বিজেপি? না বিজেপি কি সামরিক বাহিনী নামাবে? কি করবে? করুক। কিন্তু একটা ভারতবর্ষে একটা ভয়ঙ্কর এক অন্যায় করতে চলেছে বিজেপি পার্টির নেতৃত্বে এই ওয়াকআপ আইন। অনেকবার বলেছি আমরা এই কথা। এই যে রেজিস্ট্রেশনের কথা বলছে 5 তারিখের মধ্যে, দেখুন 6 তারিখে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই ক্ষত কিন্তু কাগজে কলমে উঠে গেলেও মানুষের মনে কিন্তু সেই ক্ষত ওঠেনি। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 6 ডিসেম্বর
সারা ভারতবর্ষের মুসলমানদের বুকে কিন্তু সে খত আজও আছে। সেই ক্ষতের উপরে ক্ষত কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে 5ই ডিসেম্বরের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে তার রেজিস্ট্রেশন করে দিতে হবে, নাহলে ওয়াকফ সম্পত্তি থাকবে না। মনে করুন আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় 100 বছর 150 বছর আগে কেউ একটা সম্পত্তি আল্লাহ তাআলার নামে অর্পণ করেছে। মনে করুন এই যে সারগাছি মিশন, সেই সারগাছি মিশনে তো বয়স 100 বছর হয়ে গেছে। এরকম বহু সম্পত্তি আছে, ওটা তো হিন্দুদের মিশন, মুসলমানরা দান করেছিল সারগাছি মিশন। এরকম ভারতবর্ষে হাজার হাজার এরকম সম্পত্তি আছে যেগুলো মুসলমান সমাজের সুবিধার্থে, মুসলমান সমাজের স্বার্থে, কখনো ঈদগাহ বানাতে, কখনো মসজিদ বানাতে, কখনো দরগা বানাতে, নানা কাজে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ খোদা তাআলার নামে এগুলোকে উৎসর্গ করেছে। এটাকেই বলা হয় ওয়াকফ। রাব্বিলু নাসাল আল সাব্বিলুন তামারাত, অর্থাৎ তোমার যা আছে তা বাদ দিয়ে যদি কিছু দিতে পারো সমাজকে দাও। ঠিক আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ এইভাবে দিয়ে এসছে। কোনো জায়গায় মনে করুন কোনো একটা এলাকায় একটা কবরস্থান আছে, ওয়াকফ দিয়েছে, ওয়াকফ প্রপার্টি কবরস্থান। সেখানে কোনোদিন মুসলমান বলেছে যে কবরস্থানের কাগজপত্র তুমি দেখাও তবে কবর দিব? যুগ যুগ ধরে এই প্রক্রিয়া চলে আসছে। হঠাৎ করে বলছে না, কাগজ দেখাতে হবে, রেকর্ড দেখাতে হবে, এটা যে ওয়াকফ তার প্রমাণ দিতে হবে, নাহলে এটা হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া কে করবে? কে নেবে? রাজ্যের সরকার। যেখানে মুসলমান মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, তাদের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা বিশেষ ধর্ম, অর্থাৎ মুসলমান ধর্মের যুগ যুগ ধরে চলে আসা যে প্রথা, যে সাংস্কৃতিক ব্যবস্থা, যে ধর্মীয় ব্যবস্থাপনা, সেইখানটা একটা বড় রকমের রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলছে। যেখানে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডে মেম্বার হবে অমুসলমান। আমি জিজ্ঞেস করতে চাই, পুরীর মন্দিরের কোনো বোর্ডের মেম্বার কি মুসলমান হবে এদেশে? তা যদি না হয় তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বোর্ডের সদস্য তারা কেন অমুসলমান হবে? প্রশ্ন আমার এখানটায়। এটা অনেক প্রশ্ন করেছি আমরা। দুর্ভাগ্যটা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা জেলার ডিএম কে বলছে 5 তারিখের মধ্যে উমিদ নামে একটা পোর্টাল, সেই উমিদ পোর্টালে একের পর এক ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কি হতে পারে? ওয়াকফ সম্পত্তি বেদখল হতে পারে। বেদখল হলে কার লাভ? জমি মাফিয়াদের লাভ। জমি মাফিয়ারা পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট করেছে এইভাবেই। আমি আপনাদের বলে দিই, ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,38,253টা। 2006 সালে সাচার কমিটি রিপোর্টের পর সবাই আমরা জানলাম ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির কথা। মনমোহন সিং এর নেতৃত্বে যে সাচার কমিটি রিপোর্ট, তাতে জানলাম ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির কথা। সেদিনকে কি বলা হয়েছিল? সেদিনকে বলা হয়েছিল ওয়াকফ সম্পত্তি যা মূল্য, ওয়াকফ সম্পত্তি যা উপযোগিতা, সেগুলো যদি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে মুসলমান সমাজের জন্য হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করা সম্ভব। সেই আয় দিয়ে মুসলমান সমাজের অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে টালিগঞ্জ গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি, দাম তার কয়েক হাজার কোটি টাকা। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি, দাম তার কয়েক হাজার কোটি টাকা। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে আমাদের দাবি ছিল পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক, তার পোটেনশিয়ালিটি, তার কত আর্থিক ক্ষমতা সেটা জানা হোক, তাই দিয়ে বাজারের মূল্য কি সেটা জানা হোক। আজ পর্যন্ত করেছে না। যেখানে 1,38,253টা ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে, সেই প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি কি রেকর্ড আছে? দেখাতে পারবে তারা? যদি না দেখাতে পারে তাহলে কি ওয়াকফ সম্পত্তি কেড়ে না হবে? তাহলে কি ওয়াকফ সম্পত্তি জমি মাফিয়াদের হাতে চলে যাবে? জমির দালালদের হাতে চলে যাবে? কি হবে? এমনি তো ওয়াকফ 12টা বাজিয়ে দিয়েছে। মুর্শিদে তাকান, যান লালবাগ ওয়াকফ সম্পত্তির উপরে হোটেল হচ্ছে, মদের দোকান খুলছে, যান খোঁজ নিয়ে দেখুন। এইভাবে পশ্চিমবঙ্গ ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। এবার সেই লুটের জায়গায় ওয়াকফ সম্পত্তি ডাকাতি করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা এটা বিরোধিতা করছি। শুধু নয়, ভারতবর্ষের সরকারকে আমি একটা দাবি করতে চাইছি যে যতদিন পর্যন্ত তারা পশ্চিমবঙ্গে প্রতিটি ওয়াকফ সম্পত্তি, প্রতিটা ওয়াকফ সম্পত্তি ডিজিটাইজড হবে, যেটা ওরা বলছে, ততদিন পর্যন্ত কোনো সম্পত্তির উপরে
কোন রকম হস্তক্ষেপ করা যাবে না, কোনো বেদখল করা যাবে না, কিচ্ছু করা যাবে না। মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, মুসলমানরা আপনাকে বরাবর ভোট দিয়ে এসছে, আর আপনি তাদেরকে বলেছেন দুধেল গাই, যে দুধেল গাই তার 71 লাত খাওয়া যেতে পারে। মুসলমানদেরকে বরাবর এই দুধেল গাই ভেবে আপনি ব্যবহার করবেন না। দুধেল গায়ের লাত কখনো কোনো পার্টির মুখেও পড়তে পারে, দুধেল গাইকে খেপিয়ে দিয়েন না, লাত মুখেও পড়তে পারে। এটাও বলতে পারে মুসলমান সমাজ, মমতা ব্যানার্জি তুমি আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছো, নিমক হারামি করেছো, আমাদের বিশ্বাসঘাতকতা করেছো, আমাদের ভোট নিয়ে তুমি আমাদের মর্যাদা দিচ্ছ না। বলতে পারে ফি নারা জাহান্নামা খালেদিনে ফিয়া, বলতে পারে। হুঁশিয়ার থাকবেন তৃণমূল, আমরা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। কংগ্রেস পার্টি তার জন্য যা যা করতে হয় করবে। এর আগে প্রতিবাদ করেছি মুর্শিদাবাদে, আগামী দিনেও করব, যেখানে যেতে হয় সেখানে যাব, যা খুশি তা হতে দেব না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার ফরমান অনুযায়ী পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদের কোন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে আপনি দেখান, কেড়ে নিয়ে দেখান। চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে।